কত ধান নষ্ট? কেন বলছি? হুগলি বর্ধমানে 150-রও বেশি রাইস মিল, আর সেই রাইস মিল থেকে রাইস মিলের দূষিত বিষয়বস্তু একেবারে বিঘার পর বিঘা জমিকে খেয়ে নিচ্ছে। কৃষকদের মাথায় হাত। দীর্ঘ কয়েক বছর ধরে রাইস মিলের দূষণে চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে। রাইস মিলের রাসায়নিক সরাসরি ধান জমিতে পড়ছে। রাইস মিল থেকে দূষণের বিষ জমিতে, বাতাসে। কি বলছেন কৃষকরা দেখুন। মূল সমস্যা মিলের জল জমিতে ঢুকছে, জমির মাটির ক্যান্সারে পরিণত হয়েছে, ধান হচ্ছে না। দুফসলি জমি, বোরোতেও তাই। আমাকে এখানে ধান হোক না হোক সমবায় আন্ডারে এখানে সাবমার্সিবলে আমার জমির এরিয়া, আমাকে বছরে 2000 টাকা দিতে হয় সমবায়কে। এটাই আজকে নয়, আজ 7 থেকে 8 বছর এই সমস্যায় ভুগছি। এখন চাইছি আমার উপযুক্ত জমির জল নিকাশি হোক এবং ফসলটা যেন ফলে, এইটাই আমার জীবিকা। তারা এখন বলছে তুমি পলিউশন দপ্তর রিপোর্ট করো না, আমরা পেয়ে গেছি, ওটা কি বলে দূষণের কাগজ পেয়ে গেছি, আমাদের আর দরকার নেই, তুমি যা করছো করো, আমরা যেভাবে চালাচ্ছি চালাই। আমরা যেভাবে চালাচ্ছি চালাই, তোমরা যাও গিয়ে অভিযোগ করো। এইভাবে 7 থেকে 8 বছর ধরে এই সমস্ত কৃষকরা ভুগছেন। রাইস মিলের বর্জ্যে সালফার, নাইট্রোজেন, আর সেইগুলো মিশছে জমিতে। শেষ হয়ে যাচ্ছে হুগলি বর্ধমানে বিঘের পর বিঘে জমি। আর রাসায়নিক যুক্ত জলে চাষের জমির ক্ষতি হচ্ছে। দূষণ নিয়ন্ত্রণের নিয়মকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। সরাসরি চলে যাব প্রতিনিধি শুভদীপের কাছে। শুভদীপ, এইরকমভাবে বলছেন কৃষকরা যে তোমরা যাও, রাইস মিলের লোকেরা, মালিকরা বলছেন তোমরা যাও, যা খুশি করো গিয়ে। তার মানে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বুড়ো আঙুল তো দেখাচ্ছেন। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জড়িত? একেবারেই দেখো অয়নদা, দূষণ নিয়ন্ত্রণের কোনো বালাই নেই, কারণ দিনের পর দিন ধরে যে রাইস মিলের যে বর্জ্য সেটা কিন্তু চাষের জমিতে পড়ছে, এবং সেই জমিতে পড়ার ফলে কিন্তু চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে, কারণ ধান ফলন হচ্ছে না। এবং এই করে করে অনেক জায়গায়, হুগলির যেমন জয়রামপুর, বলরামপুর, তেমনি পূর্ব বর্ধমানের বাজে কুমারপুর এলাকার বিস্তীর্ণ চাষের জমিতে চাষ হচ্ছে না। বেশ কিছু জমি অনাবাদি হয়ে পড়ে রয়েছে। কিন্তু এই মুহূর্তে বারবার চাষিরা অভিযোগ জানাচ্ছেন যে এ নিয়ে ব্যবস্থা নেই, কিন্তু প্রকাশ্যে, একেবারে দিনের আলোয় প্রকাশ্যে প্রত্যেকের চোখের সামনেই কিন্তু এই ঘটনা দিনের পর দিন ঘটছে, এবং এ নিয়ে বারবার অভিযোগ জানাচ্ছেন চাষিরা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে অভিযোগ জানাচ্ছেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ জানিয়েছেন, যদিও সুরাহা কিন্তু কোনো রকম ভাবেই মিলছে না। তাই কোথায় গেলে তারা এই বিচার পাবেন বা এই সুরাহা পাবেন সেটা কিন্তু বুঝতে পারছে না এখানকার চাষিরা, এবং হুগলি এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার চাষিরা। মানে তুষের ছাই, সেই তুষের ছাই একেবারে ছড়িয়ে পড়ছে বিঘের পর বিঘে জমিতে। জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেমের বালাই নেই। একটু কথা বলার চেষ্টা করবো আরো একবার, শুভদীপের কাছে যাব। শুভদীপ, এই জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেমটা ঠিক কি? একেবারেই দেখো, যে জিরো লিকুইড ডিসচার্জ মানে তোমাকে যে কারখানা অর্থাৎ যে রাইস মিল তার ভিতরেই কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে হবে, কারণ যে জলটা তুমি যে জলটা বাইরে বেরোবে, যেটা জমিতে পড়বে বা নালায় পড়বে, সেই জলটা কিন্তু কোনো রকম দূষণের মাত্রা তাতে যেন না থাকে, কোনো নাইট্রোজেনের ভাগ, সালফারের ভাগ যাতে না থাকে, সেটা কিন্তু ট্রিটমেন্ট করার দায়িত্ব কিন্তু মিলগুলোতে সেই মেশিন বসাতে হবে। কিন্তু অধিকাংশ মিলের ভেতরেই গিয়ে দেখা যাচ্ছে সেই সিস্টেমের কোনো বালাই নেই। এর ফলে যে ধান চাল উৎপাদনের সময় যে বর্জ্য নিষ্কাশন করা হচ্ছে সেটা কিন্তু দূষিত জলটাই বাইরে ফেলে দেওয়া হচ্ছে। এরপর সেটা কিন্তু সেচ ক্যানেলে সরাসরি পড়ছে। চাষের জমির পাশাপাশি সেচ ক্যানেলে পড়ে সেচ ক্যানেলের জলের রং কিন্তু পুরোপুরি কালো হয়ে যাচ্ছে, এবং এই সেচ ক্যানেল কিন্তু চাষের জমির জন্যই ব্যবহার হয়ে থাকে। এবং বিস্তীর্ণ একেবারে তুমি যেটা বললে যে কারখানার ভেতরেই, রাইস মিলের ভেতরেই এই জিরো ডিসচার্জ বিষয়টি তৈরি করতে হবে, এবং তার ডিসচার্জ সিস্টেম, জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম, সেইটার বালাই নেই। এইটুকু খরচও তারা করবেন না। কি বলছেন হাইকোর্টে আবেদনকারী এক ব্যক্তি, দেখুন। এখানে যে মিলগুলো চলছে, ইললিগাল ভাবে মিলগুলো চলছে। হাইকোর্টের অর্ডার 2023 সালে হয়েছে, তারপর থেকেই আবার মিলগুলো চালু হয়ে গেছে। হাইকোর্টের অর্ডারেই বলা ছিল পুকুর কাটতে হবে, বয়লার চেঞ্জ করতে হবে, ইটিভি চেঞ্জ করতে হবে, কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি। হাইকোর্টের অর্ডারে কি জিরো লিকুইড ডিসচার্জমেন্টের কথা লেখা আছে? একদম লেখা আছে। সেটা কি এরা মানে? না না না,
উপরন্তু হুমকি দেন যে কোথাও যদি মুখ খুলিস মেরে দেবো, গাড়ি চাপা দিয়ে মেরে দেবো, শুধুমাত্র আমি এই হাইকোর্টে কেস করেছিলাম বলে। ভয়ঙ্কর, গাড়ি চাপা দিয়ে মেরে দেব এরকম হুমকি হুঁশিয়ারিও শুনতে হচ্ছে। এত লস হচ্ছে, এত কিছু ক্ষতি হচ্ছে 7-8 বছর ধরে শুভদীপ, তাহলে স্থানীয় প্রশাসন বলে কিছু নেই? দেখো, স্থানীয় প্রশাসনকে তারা বহুবার জানিয়েছেন, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই এই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ যে এই মিল যে কর্তৃপক্ষ, তাদের মাথায় কার হাত আছে, কাদের মদতে দিনের পর দিন প্রকাশ্যে এই কাণ্ড হয়ে চলেছে, কিন্তু কারোর কোনো নজরদারি নেই। এবং আরামবাগের জয়রামপুরের এক মহিলা চাষি, তিনি কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে 2022 সালে তিনি আবেদন করেন এবং 2023 সালে কিন্তু তিনি হাইকোর্টেও মামলা করেন। সেই হাইকোর্ট থেকে রায় দেওয়া হয় যে মিল যে পাশাপাশি জয়রামপুরের, আরামবাগের জয়রামপুরের দুটি মিলকে নির্দেশ দেওয়া হয় হাইকোর্ট থেকে যে তাদের মিলের ভিতরেই যে জল, বর্জ্য জল, সেটা ফেলতে হবে, সেই ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে, বাইরে কোনো রকম ড্রেন দিয়ে সেই জল পাস করানো যাবে না। তারপরেও কিন্তু হাইকোর্টের নির্দেশের পরেও কিন্তু মিলগুলো সেই একই কাজ করে চলেছে, দূষণ হয়ে চলেছে, সাধারণ মানুষের ক্ষতি হয়ে চলেছে। আমি আসবো জেলা পরিষদের তরফে কি জানানো হচ্ছে আমরা খবর করার পরে। দেখুন, বিষয়টা আমাদের নজরে নিয়ে এলেন বা আমরা জানলাম। আমরা কোনো জিনিসে কারোর জন্য কারোর ক্ষতি হোক এটা আমরা চাই না। তো যদি রাইস মিল, ওই সংশ্লিষ্ট রাইস মিলের যে বর্জ্যগুলো, সেগুলো যদি ধানের জমিতে, কৃষকের জমিতে যায় এবং সেখানে ফসল নষ্ট হয়, সেটা কখনোই কাম্য নয়। বিষয়টা নিশ্চয়ই বা পরবর্তীকালে আমরা বিষয়টা নিয়ে বসবো এবং সংশ্লিষ্ট যারা রাইস মিলের যারা মালিকরা আছে তাদেরকে ডাকবো। আপনারা জানেন যে আইনের জায়গাগুলো একটুখানি সময় সাপেক্ষের ব্যাপার আছে। নিশ্চয়ই তারা, চাষিরা তাদের যে ন্যায় বিচার, তারা যে সদুত্তর অবশ্যই পাবে। অবাক কাণ্ড, কিন্তু একই কাণ্ড 7-8 বছর ধরে হচ্ছে। বললেন কি, আমাদের কাছ থেকে খবর পেলেন, খাবার জল পর্যন্ত দূষিত হচ্ছে, আর আমাদের কাছ থেকে খবর পেলেন। শুভদীপ, একেবারেই দেখো, দূষণ কিন্তু এই দূষণকে মানে একটা বাচ্চা ছেলেও কিন্তু জানে যে মিল থেকে কিভাবে দূষণটা ছড়াচ্ছে। কারণ মিলের পাশে, যে রাস্তার পাশে ড্রেন করছে মিল মালিকরা, এবং তারা কিন্তু সেই কালো জল, একেবারে কালো জল, সেই জল নদীতে গিয়ে মিশছে, নালায় গিয়ে মিশছে, সেচ ক্যানেলে মিশছে, কিন্তু তারপরেও কোনো রকম ব্যবস্থা নেই। কারণ এটা কিন্তু সবার জানা, এটা যে প্রশাসনকে আলাদা করে জানানোর কোনো ব্যবস্থা করতে হবে এটা কিন্তু নয়। কারণ দিনের পর দিন রাস্তায় বেরোলেই এই সমস্যার সম্মুখীন হবে যে কোনো মানুষ। কারণ রাস্তায় আমরা সকাল থেকে এই ছবি দেখাচ্ছিলাম, এবং রাস্তায় যেসব মিলের সামনে থেকে আমরা যখন ছবি তুলতে যাই, আমরা রীতিমতো সেখানে দাঁড়াতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল। কারণ যেভাবে মিলের যে ছাই, সেই ছাই যেভাবে রাস্তায় উঠছে, রাস্তায় যাতায়াতকারী মানুষ কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এর পাশাপাশি ওই পাশ যে ছাই কিন্তু রাস্তার যত্র বিষয় দেখাই, এমনকি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্বীকার করেছে 2023 সালে 2023 সালে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্বীকার করেছে যে আধিকারিকরা জয়রামপুর রাইস মিল ঘুরে দেখেছেন এবং সেখান থেকে যে দূষণ ছড়াচ্ছে সেটা স্বীকার করা হয়েছে। একেবারে সই করা রয়েছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারদের। হাস্ক অ্যাশ কারখানার ভেতরে পাওয়া গেছে, মানে তুষের অ্যাশ, তুষের ছাই। কারখানার দূষিত জল পরিশুদ্ধ করার ব্যবস্থা খারাপ, এই সব দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে রয়েছে। আর হাইকোর্ট কি নির্দেশ দিয়েছিল দেখুন, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম মেনে চলতে হবে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম মানতে হবে। হাইকোর্ট নির্দেশ দিচ্ছে, এরপরেও পর্ষদের নিয়ম না মানলে চালকল চালু রাখা যাবে না। তাহলে কথা বলবো আরো একবার শুভদীপের সঙ্গে, হাইকোর্টের নির্দেশকেও বুড়ো আঙুল। একেবারে বুড়ো আঙুল, কারণ এটা বলা যেতেই পারে। কারণ হাইকোর্ট নির্দেশ দিয়েছে 2023 সালের 7 মাসে, তারা নির্দেশ দিয়েছে যে এই মিলের নয় বাস্কিং চেঞ্জ করতে হবে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে, এবং যে বর্জ্য, দূষিত যে বর্জ্য, সেটা কিন্তু মিলের বাইরে ফেলা চলবে না। কিন্তু তারপরেও এই ছবি কিন্তু বদলায়নি। মিলগুলি একইভাবে চলছে, একইভাবে তারা দূষণ ছড়াচ্ছে, একইভাবে জমিতে ব্যাপার। কিন্তু হাইকোর্টের নির্দেশের পরেও এই রাইস মিলগুলো চালু আছে, এবং যারা প্রতিবাদ করবে, যারা প্রশাসনকে জানাবে, তাদেরকে পিষে মেরে ফেলা হবে, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হবে, এরকম হুমকি এ রাজ্যে।